সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সেই ক্লিপের কথাটা আপনাদের মনে আছে নিশ্চয়ই। নায়িকা উর্মিলার এমন অস্বাভাবিক আর ক্রিপি হাসি দেখে কেমন একটা অস্বস্তি বোধ হয় না? এখনকার জেনারেশনের অনেকেই এই ভাইরাল হাসির ক্লিপটা দেখেছেন, কিন্তু ওই হাসির পেছনে থাকা গল্পটা অনেকেরই অজানা। এটা মূলত একটা মুভির সিন ছিল, আর মুভিটার নাম কন। 1999 সালে মুক্তি পাওয়া অন্যতম একটা সাইকোলজিক্যাল থ্রিলার মুভি ছিল এটা। মজার ব্যাপার হলো, এই মুভিটা দেখতে যতটা সিম্পল মনে হয়, ভেতর থেকে এটা ততটাই জটিল আর আনপ্রেডিক্টেবল। মুভির গল্পটা খুব কম চরিত্র আর একটা নির্জন বাড়িকে কেন্দ্র করে গড়ে উঠলেও এর ছোট্ট সেটআপের ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর মাইন্ড গেম, যার শেষ পর্যন্ত না গেলে বুঝতেই পারবে না আসল মাস্টার মাইন্ড কে। আশা করি গল্পটা আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন, এখন আর কথা না বাড়িয়ে আমি মিস বাঙালি এক্সপ্লেনার শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। গল্পের শুরুতেই একটা বিশাল বাড়িতে একা একটা মেয়েকে দেখানো হয়, তবে পুরো মুভিতে মেয়েটার নির্দিষ্ট কোনো নাম উল্লেখ হয় না। মেয়েটা শুয়ে শুয়ে তার মায়ের সঙ্গে ফোনে কথা বলছে। তার কথা দিয়ে আমরা বুঝতে পারি তার বাবা মা বাইরে কোথাও গেছেন, আর এত ঝড় বৃষ্টির কারণে ফিরে আসতে পারছেন না। মেয়েটার গলায় স্পষ্ট ভয়ের ছাপ। সে বারবার বলছে, মা তুমি তাড়াতাড়ি ফিরে আসো, আমি একা খুব ভয় পাচ্ছি। ফোনের ওপাশ থেকে তার মা তাকে দরজা জানালা ভালো মতো বন্ধ রাখতে বলেন। মেয়েটা বলে, ঠিক আছে, সব বন্ধ করে রাখবো, তোমরা শুধু তাড়াতাড়ি ফিরে এসো। তারপর ফোন রেখে মেয়েটা টিভি অন করলে সেখানে নিউজে দেখানো হয় শহরের একটা সাইকো সিরিয়াল কিলার ঘুরে বেড়াচ্ছে। এ পর্যন্ত সে 3টা খুন করেছে, আর সবগুলো ভিকটিমই বাড়িতে একা ছিল। সেই কিলার শুধু মানুষ হত্যা করেই মজা পায়, সে কখনো কারো বাসায় চুরি করেনি। এই খবর শুনে মেয়েটার মনের ভয় আরো বাড়তে থাকে, কারণ সে এখন বাড়িতে একা, আর ওই কিলারের জন্য এখন সে খুবই ইজি টার্গেট। তাই সে প্রথমেই বাড়ির সমস্ত দরজা জানলা বন্ধ করে দেয়। এরপর নিজের রুমে গিয়ে বই পড়তে শুরু করে, কিন্তু একা একা তার খুব অস্বস্তি বোধ হতে থাকে। সারাক্ষণই তার মনে হতে থাকে কেউ একজন তাকে আড়াল থেকে দেখছে। হঠাৎ করেই তার মনে হয় বাথরুমে কেউ একজন আছে। সে ধীর পায়ে এগিয়ে যায়, দরজা খুলে দেখে কেউ নেই। তখন সে দরজাটা বন্ধ করে চলে আসে। এরপর জানালার পর্দার পেছনে, খাটের নিচে সব জায়গায় এক একবার করে চেক করে নেয়, কিন্তু না, কোথাও কেউ নেই। নিশ্চিন্ত হয়ে সে রকিং চেয়ারটাতে বসে পড়ে। এরই মাঝে দেখা যায় কেউ একজন সিঁড়ি দিয়ে উঠে তার ঘরের খাটের কাছে এসে নীরবে তার দিকে তাকিয়ে আছে। মেয়েটা এটা বুঝতে পেরে আবারও খাটের নিচে তাকায়, কিন্তু না, এবারও কেউ নেই। এরপর সে ঘর থেকে বেরোতেই দেখে নিচে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে। এরপর সে পেছনে তাকিয়েও অনেকগুলো মানুষ দেখতে পায়। সবাই নিঃশব্দে রোবটের মতো দাঁড়িয়ে তার দিকেই তাকিয়ে আছে, কোনো রকম নড়াচড়া নেই। এরপর আবার চোখের পলকেই সবাই গায়েব। 1 সেকেন্ডের এই অদ্ভুত ঘটনায় তার বুক ধরফর করতে থাকে। ভয়ে তাড়াতাড়ি সে আবারও ঘরে ঢুকে পড়ে। পরে তার মনে হতে থাকে মেন গেট বন্ধ করেছি তো, এজন্য সে নিচে চেক করতে যায়। পরে সে পিক হোল দিয়ে বাইরেও দেখে নেয়, কিন্তু বাড়ির আশেপাশেও কেউ নেই। এরপর সে একটু নিশ্চিন্ত হতেই মেন গেট ভেঙে দুটো বিভৎস হাত বেরিয়ে এসে তার গলা চেপে ধরে, আর তখনই তার ঘোর কেটে যায়। এতক্ষণ সে স্বপ্ন দেখছিল তাহলে? আসলে রকিং চেয়ারে বসে কখন সে ঘুমিয়ে গিয়েছিল টেরই পায়নি। যাই হোক, এবার সে আবারও খাটের নিচে চেক করে দেখে সেখানে তার পোষা বিড়াল শেরি বসে আছে। অর্থাৎ একটু আগে আমরা যাকে ওই মেয়েটার দিকে তাকিয়ে থাকতে দেখেছিলাম, সে আসলে এই বিড়ালটাই ছিল। পরে সে বিড়ালটাকে নিয়ে ওপরতলায় গিয়ে ছাদের দরজা বন্ধ করে দিয়ে নিচের কিচেনে এসে স্যান্ডউইচ বানানো শুরু করে। তখনই দরজায় কলিং বেল বাজে। এমন ঝড় বৃষ্টির মধ্যে কে আসলো? নিচে নেমে সে দেখে দরজার সামনে একজন লোক দাঁড়িয়ে আছে। সে নিজেকে সমীর পূর্ণাওয়ালে বলে পরিচয় দেয়। সে ভদ্রভাবে জিজ্ঞেস করে, এটা কি মালহোত্রা সাহেবের বাড়ি? মেয়েটা বলে, না, এটা গুপ্তা সাহেবের বাড়ি, আপনি হয়তো ভুল ঠিকানায় এসেছেন। এটা শুনে সমীর কেন যেন হতভম্ব হয়ে যায়। তার মুখের ভাব দেখে এটা বোঝা যায় সে কিছুতেই এটা বিশ্বাস করতে পারছে না। এখান থেকেই তার আচরণটা একটু অস্বাভাবিক মনে হয়। সে বারবার বলতে থাকে, মালহোত্রা সাহেব আমাকে ভুল ঠিকানা কেন দেবেন? এটা ওনারই বাড়ি। মেয়েটা কয়েকবার বোঝানোর চেষ্টা করলেও সমীর কিছুতেই মানতে চায় না। শেষমেশ বিরক্ত হয়ে মেয়েটা তাকে আর গুরুত্ব না দিয়ে আবার কিচেনে চলে যায়। কিন্তু কিচেনে ঢুকেই সে থমকে যায়। ব্রেডের পাশে যে ছুরিটা সে কিছুক্ষণ আগেই রেখে গিয়েছিল, সেটাই আবার হোল্ডারের ভেতরে খুব সুন্দর করে সাজিয়ে রাখা। এক মুহূর্তের জন্য তার মনে অদ্ভুত এক অস্বস্তি তৈরি হয়। তবে পরে সে নিজেকে বুঝিয়ে বলে, হয়তো সেই ভুলে গেছে, হয়তো ঠিকমতো মনে করতে পারছে না। কিছুক্ষণ পর আবার কলিং বেল বাজে। এবারও সমীর এসে বলে, একটা ফোন করা যাবে? তখন মেয়েটা বলে, আমাদের ফোন নষ্ট। তখনও সমীর বলতে থাকে, আশেপাশে কোথায় ফোন পাবো বলতে পারেন? মেয়েটা বলে, আমি কি করে জানবো, আপনি জানতো এখান থেকে। এটা বলেই সে কিচেনে এসে আবার ছুরিটা হোল্ডারের মধ্যেই খুঁজে পায়। একটু ভেবে সে আবারও ব্রেড কাটা শুরু করলে সমীর আবার কলিং বেল বাজায়। এবার সে বলে তার গাড়িটা নষ্ট হয়ে গেছে। এই বৃষ্টিতে ভিজে তার অবস্থা একেবারেই খারাপ।
তাই সে বাড়ির ভেতরে একটু আসতে চাইছে। তখন মেয়েটা বলে, আপনি নিজের গাড়িতেই বসুন, তাহলেই তো হয়। এটা শুনে তখন সামির চলে গেলেও পরে আবার এসে বলে তার গাড়ির চাবিটা ভুলবশত ভেতরেই থেকে গেছে, এখন গাড়িটা তো লক হয়ে গেছে। তাই সে আবারও বাড়ির ভেতরে আসতে চায়। অর্থাৎ সামির বারবার কোনো না কোনো অজুহাতে বাড়ির ভেতরেই ঢোকার চেষ্টা করতে থাকে। এবার মেয়েটা মিথ্যে বলে যে তার স্বামী ওপরের রুমে ঘুমিয়ে আছে, তিনি জানতে পারলে অনেক রাগ করবেন। এটা শুনে সামির তার স্বামীর সঙ্গেও কথা বলতে চায়, কিন্তু পরে মেয়েটা সরাসরি বলে, আমি আপনার কোনো সাহায্য করতে পারবো না, আপনি চলে যান এখান থেকে। এটা শুনে সামির চলে যায়, আর মেয়েটাও কিচেনে গিয়ে স্যান্ডউইচ বানানোতে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু স্যান্ডউইচ বানানো শেষ হয়ে এলে মেয়েটা দেখে হঠাৎ করে কিচেনের জানালার সামনে সামির এসে পড়েছে। সে এবার মেয়েটার কাছে খাবার চাইতে শুরু করে। তখন মেয়েটা ভয়ে কোনো উপায় না পেয়ে নিজের বানানো ওই স্যান্ডউইচটা তাকে দিয়ে দ্রুত জানালাটা বন্ধ করে দেয়। রাগে তার আর কিছুই ভালো লাগছিল না। এবার নিজের জন্য আর একটা স্যান্ডউইচ বানিয়ে সে টিভির সামনে সোফায় গিয়ে বসে। তখন আবারও বেল বাজিয়ে সামির মেয়েটার স্যান্ডউইচের প্রশংসা করতে থাকে, তার মাও নাকি এমন মজার স্যান্ডউইচ বানায়। তার কিছুক্ষণ পর সে জানালার সামনে এসে আওয়াজ দিতে শুরু করে। মেয়েটা জিজ্ঞেস করলে সে বলে, জানালার পর্দাটা একটু সরিয়ে দেন প্লিজ, আমিও টিভি দেখব। মেয়েটা বিরক্ত হয়ে পর্দা সরিয়ে দেয়। তবে মেয়েটার মনে হতে থাকে টিভি দেখার বদলে সামির হয়তো তার দিকেই তাকিয়েছিল। একটু পরে সামির বলতে থাকে, আপনার স্বামী এখনো জাগেনি কেন? এই সময় কেউ ঘুমায় নাকি? এইসব শুনে মেয়েটার রাগে জানালার পর্দা বন্ধ করে দিয়ে তাকে চলে যেতে বলে। সামিরও তখন শান্ত হয়ে যায়। মেয়েটা তখন ভাবে সামির হয়তো সত্যিই চলে গেছে, কিন্তু না, সে এখনো যায়নি। সে আবার কলিং বেল বাজিয়ে বলে, ম্যাডাম, আপনার স্বামী মনে হয় জেগে গেছে, আমি উপরতলায় কাউকে দেখলাম। এটা শুনে তো মেয়েটার আত্মা কেঁপে ওঠে, কারণ সে তো সামিরকে মিথ্যে কথা বলেছিল। তার তো কোনো স্বামীই নেই, সেই বাড়িতে সম্পূর্ণ একা। উপরতলায় কে আছে তাহলে? সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে যায়, আর তখনই ওপর থেকে কাঁচ ভাঙার শব্দে সে দৌড়ে নিচে নেমে মেইন গেট খুলে বেরিয়ে পড়ে। ভয়ে সে সামিরকে বলতে থাকে, উপরে কেউ আছে? সামির বলে, হ্যাঁ, আপনার স্বামী আছে তো। তখন মেয়েটা ভয়ে কাঁপতে কাঁপতে সব সত্যিটা বলে দেয় যে তার স্বামী নেই, সে একাই এই বাড়িতে আছে, আর এখন ওপরে সে কারোর উপস্থিতি টের পেয়েছে। সামির তখন শান্তভাবে বলে, ঠিক আছে ম্যাম, আমি গিয়ে দেখছি ওপরে কি আছে। এটা বলে সে হাতে ধারালো একটা কিছু নিয়ে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে ওপরে উঠে যায়, কিন্তু ওপরে তো কেউ নেই। সে নিচে নেমে বলে, ওপরে তো কেউ নেই ম্যাডাম। তারপর সে একটু হেসে মেন গেটটা বন্ধ করে দেয়। এখন তার আচরণ একটু সন্দেহজনক মনে হচ্ছে। মেয়েটা তাকে জিজ্ঞেস করে, তাহলে আপনি যে বললেন কাউকে দেখেছেন? সে বলে, আমি তো পর্দা নড়তে দেখেছিলাম, আর ওপরের কাঁচ ভাঙার শব্দটাও আমিই করেছিলাম, জানালায় ঢিল ছুঁড়ে, যেন আপনার স্বামীর ঘুম ভেঙে যায় আর আপনি আমাকে বাড়িতে আসতে দেন। কিন্তু এখন তো দেখছি আপনি একা। তবে আমি কথা দিচ্ছি, বৃষ্টি থামলেই আমি চলে যাব। এবার মেয়েটা সত্যিই ভয় পেয়ে যায়। তার মনে হতে থাকে, তাহলে কি সে ভুল করে ওই কিলারকেই নিজের বাড়িতে ঢুকতে দিল? এখন সে ভয়ে কিছু বলতেও পারছে না। সামির তখন সোফাতে গিয়ে বসে আর মেয়েটাকে বলে এক কাপ চা কফি কিছু একটা বানিয়ে দিতে। মেয়েটা কোনো কথা না বলে সোজা কিচেনে চলে যায়। তার পেছন পেছন সামিরও চলে এসে ছুরিটা তুলে নেয়। এটা দেখে মেয়েটা অনেক ভয় পেলে সামির বলে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, এমন ছুরি আমার মায়ের কাছেও আছে, তাই দেখছিলাম, ভয় পাবেন না ম্যাম, আমি খুন করতে আসিনি। তারপরেও মেয়েটা প্যানিক করতে থাকলে সে ছুরিটা রেখে আবারও সোফায় গিয়ে বসে টিভি দেখতে শুরু করে। কফি বানিয়ে মেয়েটা ধীর পায়ে টেবিলে কফির কাপ রেখে দাঁড়িয়ে থাকে। তখন সামির টিভি দেখায় ব্যস্ত। হঠাৎ নিউজে আবারও সেই সিরিয়াল কিলারের খবরটা দেখানো হয়। মেয়েটা সামিরের দিকে ভয়ে ভয়ে আর চোখে একটু দেখে। তখন সামির একটু হেসে বলে, ম্যাডাম, আপনি কি ভাবছেন এই সিরিয়াল কিলারটা আমি? তখন মেয়েটার কাছে কোনো উত্তর থাকে না। সে আমতা আমতা করে বলে, দেখুন, অনেকক্ষণ হয়ে গেছে, এখন আপনার চলে যাওয়া উচিত, একটু পর আমার স্বামী চলে আসবে। সামির বলে, আপনি না বললেন আপনার স্বামী নেই? মেয়েটা বলে, আমি বলেছি আমার স্বামী বাড়িতে নেই, সে বাইরে গেছে, তার ফিরে আসার সময় হয়ে গেছে। সামির তবুও কোনো পাত্তা না দিয়ে বলে, আচ্ছা, আপনার স্বামী আসুক, আমি তার সঙ্গে কথা বলে নেব। মানে সে যাওয়ার কোনো নামই নিচ্ছে না। তখন মেয়েটা একটু রাগারাগি শুরু করলে এক পর্যায়ে সামির উঠে পাশ থেকে ওই ধারালো লাঠিটা নিয়ে তার দিকে আসতে থাকে। এটা দেখে মেয়েটা ভয়ে পাগলের মতো এদিক ওদিক দৌড়াতে থাকে। তার মনে হয় এবার হয়তো সব শেষ, ওই লোকটা এখনই তাকে খুন করবে। তখন সামির এসে তাকে শান্তভাবে বোঝায় যে সে একজন ভদ্রলোক, কোনো কিলার না, আর যদি কিলারই হতো তাহলে এতক্ষণ তো তাকে মেরেই ফেলতো, তাই না? তারপর সে ওই লাঠিটা মেয়ের হাতে ধরিয়ে দিয়ে বলে, এটা আপনি নিয়ে বসে থাকুন, যদি আমি আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করি তবে এটা দিয়ে আমাকে মেরে ফেলবেন। এতক্ষণ পর গিয়ে মেয়েটা একটু শান্ত হয়ে বসে। সারাক্ষণ কতই না আতঙ্কে ছিল সে। যাই হোক, তখন সামির তার গার্লফ্রেন্ড আরতির কথা বলতে শুরু করে। সেও নাকি এমনই ভীতু ছিল, কাউকে সহজে বিশ্বাসই করতে পারতো না। তবে দুঃখের বিষয়ে সে এখন আর বেঁচে নেই। সামির বলে সে আরতিকে অনেক ভালোবাসতো,
এটা শুনে মেয়েটার মনটা খারাপ হয়ে গেলে সামির তাকে একটা জোক শুনিয়ে হাসানোর চেষ্টা করে। এরপর তাদের মধ্যে টুকটাক কথাবার্তা হয়। মেয়েটা জানায় যে সে পড়াশোনা করছে আর তার কোনো স্বামীও নেই, সে অবিবাহিত। এমন সময় মেয়েটার বিড়াল সামিরের সামনে চলে আসলে সে তাকে দূর থেকে তাড়িয়ে দেয়। সে বলে তার নাকি বিড়াল একটুও পছন্দ না, আর যারা বিড়াল পছন্দ করে তাদের কেউ পছন্দ না, কিন্তু আরতি নাকি আবার বিড়াল খুব পছন্দ করত। মেয়েটা তখন একটু আতঙ্কিত হয়ে যায়, এই ভেবে যে সামির হয়তো নিজের গার্লফ্রেন্ডকে মেরে ফেলেছে। ঠিক সেই মুহূর্তে লোডশেডিং এ পুরো বাড়িটাই অন্ধকার হয়ে যায়। সামির বলে, ম্যাম, অন্ধকারে বসে না থাকে মোমবাতিটা জ্বালিয়ে আনুন। মেয়েটা কিচেনে গিয়ে হাতড়ে হাতড়ে দুটো মোমবাতি খুঁজে পায়। এরপর সে ওই মোমগুলো জ্বালায়, আর ওই মোমের হলুদ আলোয় সে এমন একটা দৃশ্য দেখে যা সে কখনো কল্পনাও করতে পারেনি। সে দেখতে পায় কিচেনের জানালার সামনে তার বিড়াল শেরি রক্তাক্ত অবস্থায় মরে পড়ে আছে। এটা দেখে সে প্রচন্ড আতঙ্কিত হয়ে পড়ে। কে মারলো শেরিকে? এক মুহূর্তের মধ্যেই সব বুঝে ফেলে সে। সামির, সে মোটেও কোনো সাধারণ মানুষ নয়, সেই ওই ভয়ঙ্কর সিরিয়াল কিলার। এখন ওর হাত থেকে যেভাবেই হোক মেয়েটাকে বাঁচতে হবে। এজন্য মেয়েটা অন্ধকারে লুকিয়ে উপরতলায় চলে যায়। এদিকে সামির তাকে ডাকতে ডাকতে উপরে চলে আসে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে অন্ধকারের কোণ থেকে মেয়েটা বেরিয়ে আসে। কোনো রকম আগাম সতর্কতা ছাড়াই সে পাশে থাকা একটা বড় মাটির ফুলদানি তুলে নিয়ে সামিরের মাথায় জোরে আঘাত করে। সামির হকচকিয়ে পড়ে যায়, আর সেই সুযোগে মেয়েটা দৌড়ে নিচে নেমে আসে। কাপা কাপা হাতে মেইন গেট খুলে সে বাইরে বের হতেই দেখে বাইরে একজন লোক দাঁড়িয়ে আছে। লোকটা নিজের পরিচয় হিসেবে বলে সে ইন্সপেক্টর কুরাইশি। পুলিশের লোক দেখে মেয়েটা একটু স্বস্তি পায়। তারপর সবকিছু তাকে খুলে বলে। কুরাইশি তখন বন্দুক বের করে সামিরকে জব্দ করে নেয়। তবে সামির উল্টো কুরাইশিকে প্রশ্ন করতে থাকে যে সেই বাড়ির নিচে দাঁড়িয়ে কি করছিল। এসব কথা শুনে মেয়েটার বুকের ভেতর আবারও এক অজানা ভয় জমতে থাকে। সে ধীরে ধীরে বুঝতে শুরু করে কিছু একটা ঠিক মিলছে না। এই লোকটাকেও যেন পুরোপুরি বিশ্বাস করা যাচ্ছে না। এখন সে কি করবে, কাকে বিশ্বাস করবে? চারপাশে যেন এক অদ্ভুত ফাঁদ তৈরি হয়েছে। এত প্রশ্নের মাঝে কুরাইশি হঠাৎ করে এগিয়ে গিয়ে মেন গেটটা বন্ধ করে দেয়। তারপর ঠান্ডা মাথায় তাদের দুজনকে সোফায় বসতে বলে। এরপর থানায় ফোন করে কিছু পুলিশ অফিসারকে পাঠাতে বলে। ফোনটা রেখে সে মেয়েটার দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, আপনার বাড়ির বাইরে মাঝ রাস্তায় একটা গাড়ি দাঁড় করানো দেখলাম, তাই ভাবলাম জিজ্ঞেস করে গাড়িটা আপনার কিনা। একটু থেমে সে আবার বলে, আমি গেটের সামনে আসতেই আপনি নিজেই দরজা খুলে দিলেন। এটা বলে সে পকেট থেকে মদের বোতল বের করে মদ পান করতে শুরু করে। সামির তার এই কথায় একটুও বিশ্বাস করে না, কারণ তার গাড়িটা মাঝ রাস্তায় নয়, বরং রাস্তার সাইডেই ছিল। আর সে বলতে থাকে, ইউনিফর্ম ছাড়া কিসের ডিউটি? আর কোন পুলিশ অফিসার এমন ওপেনলি মদ খায় শুনি? সামির তখন মেয়েটাকে বোঝানোর চেষ্টা করে যে, দেখুন ম্যাম, এই লোকটা কিন্তু গল্প সাজাচ্ছে, আর আপনি সেটাতেই বিশ্বাস করছেন। সামিরের কথাগুলো শেষ হতেই কুরাইশির চোখে যেন আগুন জ্বলে ওঠে। সে আর এক মুহূর্ত দেরি না করে বন্দুক তুলে সামিরের মাথায় তাক করে। আর পরের কয়েক সেকেন্ড চলে শুধুই ধাক্কাধাক্কি আর টানা হ্যাচড়া। দুজনের মধ্যে প্রচন্ড মারামারি শুরু হয়ে যায়। আর সেটা থামে তখন যখন মেয়েটা বন্দুক হাতে নিয়ে তাদের দুজনকে ভয় দেখায়। এক এক করে 3টে গুলি চালানোর পর তারা দুজনে শান্ত হয়। তখন সামির বলে, এই কুরাইশি তো থানায় ফোন করেনি, আমিই করে দিচ্ছি। তখন মেয়েটা তাকে থামিয়ে দেয়, কারণ এখন সে দুজনের মধ্যে কাউকেই বিশ্বাস করে না। সে দ্রুত তার মাকে ফোন করে সবকিছু জানায় আর বলে যত দ্রুত সম্ভব বাড়িতে পুলিশ পাঠাতে। ফোনটা কেটে দিয়ে সে দুজনের দিকে বন্দুক তাক করে রাখে। এখন পুলিশ আসা পর্যন্ত তাদেরকে চুপচাপ বসে থাকতে হবে। কুরাইশির কাছে তখন সিগারেট ছিল। তারা দুজনে মিলে তখন সিগারেট ধরিয়ে বসে থাকে। কিছুক্ষণ পর কুরাইশি বলে, একটু কফি হলে ভালো হতো। তখন সামির বলে, ম্যাম, আমরা কিচেনে গিয়ে কফি বানাই, আপনি বন্দুক ধরে আমাদের পেছন পেছন থাকবেন, তাহলেই হবে। তারা তিনজন তখন ধীরে ধীরে কিচেনের দিকে এগিয়ে যায়। মেয়েটার হাত কাঁপছে, তবুও সে শক্ত করে বন্দুক ধরে তাদের পেছনেই দাঁড়িয়ে থাকে। এমন সময় কুরাইশির চোখের আড়ালে সামির একটা বড় প্যান নিয়ে তার মুখে মেরে তাকে আধমরা করে ফেলে। এটা দেখে মেয়েটা প্যানিক করতে শুরু করলে সামির খুব সহজেই তার হাত থেকে ওই বন্দুকটা নিয়ে নেয়। কিন্তু সে মেয়েটাকে বলতে থাকে, আপনি ভয় পাবেন না ম্যাম, আমি আপনার কোনো ক্ষতি করব না, আমি তো শুধু এই কুরাইশির আসল খবরটা বের করব। এটা বলেই সে কুরাইশির দিকে বন্দুক তাক করে জিজ্ঞেস করে সে কোন থানার অফিসার। কুরাইশি তখন বলে, পানভেলের। সামির তখন তাকে পানভেল থানার নম্বর বলতে বলে। কুরাইশি থানার নম্বর বলে। আর তখন সামির মেয়েটাকে ওই নাম্বারে ফোন করে কুরাইশির ব্যাপারে জিজ্ঞেস করতে বলে। ফোন করে জানা যায় কুরাইশি নামের এখানে তো তাদের কোনো অফিসারই নেই। তার মানে কুরাইশি কোনো পুলিশ না, তাহলে কি সেই কিলার? এসব ভেবে মেয়েটা আরো প্যানিক করা শুরু করে। এদিকে আবারও কিছুক্ষণ হাতাহাতি করার পর সামির একটা পর্যায়ে আরো একটা গুলি চালিয়ে দেয়। এখন বন্দুকে আর কোনো গুলি নেই, আর সেটা কুরাইশি খুব ভালো করেই জানতো। তাই সে বন্দুকটা সামিরের হাত থেকে ছিনিয়ে নিয়ে সেটায় আর একটা ম্যাগাজিন গুলি ঢুকিয়ে সামিরের দিকে তাক করে। তারপর ধীরে ধীরে তার আসল পরিচয় দেয়।
সে আসলে একজন সাধারণ চোর, কোনো সিরিয়াল কিলার না। আর এখন সে এখান থেকে চলে যাবে, তবে যাওয়ার আগে সে সমীরের একটা ব্যবস্থা করে রেখেই যাবে। তার মতে সমীর পাগল ছাড়া আর কিছুই না। সে মেয়েটাকে একটা রশি এনে দিতে বলে, যেন সে সমীরকে বেঁধে রেখে সেখান থেকে যেতে পারে। রশির কথা শুনেই সমীরের আত্মা তো বেরিয়ে যাওয়ার মতো অবস্থা, কারণ নিউজে বলেছিল ওই কিলার নাকি রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে খুন করে। মেয়েটা কিছু না ভেবেই দৌড়ে রশি আনতে চলে যায়। তখন সমীর কুরাইশিকে অনেক কথা বলে একটু ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করে, আর সুযোগ বুঝে সে ওই ধারালো লাঠির মতো অস্ত্রটা সোজা কুরাইশির পেটের মধ্যে ঢুকিয়ে দেয় এবং কুরাইশি সেখানেই নিথর হয়ে পড়ে যায়। আর এদিকে মেয়েটা এই দৃশ্য দেখে সমীরকেই আসল খুনি ভাবতে শুরু করে। সে ভয়ে দৌড়ে ওপরে পালিয়ে যায়। সমীর তাকে বোঝানোর চেষ্টা করলেও কোনো লাভ হয় না। শেষে সমীর নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য নিজেই পুলিশকে ফোন করতে যায়, কিন্তু তখন খেয়াল করে ফোনের লাইনটা কেউ যেন কেটে দিয়েছে। সমীর তখন ভাবে, একটু আগেও তো ম্যাম এটা দিয়ে থানায় ফোন করলো, তাহলে লাইনটা কাটলো কে, আর কখনই বা কাটলো? এর মানে বাড়িতে আর একজন আছে। সে এবার চিৎকার করে বলতে থাকে, ম্যাম যেদিকেই থাকুন সাবধানে থাকবেন, বাড়িতে আর একজন আছে হয়তো। এরপর সে সাবধানে চারিদিকে দেখতে দেখতে উপরে উঠে দেখে মেয়েটা একটা টেবিলের কোণে ভয়ে গুটিসুটি মেরে বসে আছে। তখন সে মেয়েটাকে সবকিছু জানায়, কিন্তু সে এখন এসব কিছু শোনার মতো অবস্থায় নেই। সে ভয়ে সমীরের কাছ থেকে নিজের প্রাণ ভিক্ষা চাইতে থাকে। সমীর তাকে বোঝানোর চেষ্টা করে যে এখন তাদের দুজনকে একসঙ্গে থাকতে হবে, না হলে সেই তৃতীয় ব্যক্তি এসে তাদের কোনো ক্ষতি করতে পারে। এমন সময় দরজার বেল বেজে ওঠে। সমীর নিচে গিয়ে দেখে কেউ একজন মিস্টার মালহোত্রাকে খুঁজতে এসেছে। এবার সে সত্যি সত্যি কনফিউজড হয়ে এসে জিজ্ঞেস করে, ম্যাম এটা না গুপ্তা সাহেবের বাড়ি, তাহলে আমার মতো আরও একজন এসে মালহোত্রা সাহেবকেই কেন খুঁজছে? তবে এই প্রশ্নের উত্তর সে একটু পরেই পেয়ে যায়, যখন সে ওপরতলায় কার্পেটে মোড়ানো একটা লাশ দেখতে পায়, যে লাশটা ছিল মালহোত্রা সাহেবের। সে সবকিছু বুঝতে পারে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সে আতঙ্কিত হয়ে পেছনে ফিরে দেখে আসল সিরিয়াল কিলার ঠিক তার পেছনেই দাঁড়িয়ে আছে। আপনারা কি কিছু ধারণা করতে পারছেন? হ্যাঁ, এই মেয়েটাই সেই আসল খুনি, যাকে এতক্ষণ ধরে আমরা এই বাড়ির মেয়ে ভেবে এসেছি। তার প্রতিটা ভয় পাওয়া, প্রতিটা রিয়াকশন সবকিছুই ছিল একদম পারফেক্ট একটা অভিনয়। তাই শুরুর দিক থেকে বোঝা প্রায় অসম্ভব। সে এই বাড়িতে এসে মালহোত্রা সাহেবকে খুন করে তার লাশ ওই কার্পেটে মুড়িয়ে রেখে দেয়, আর নিজেই ফোনের লাইনটা কেটে দেয়। শুরুতে এই বিষয়গুলো পরিষ্কার করা হয়নি, এই জন্য আমরাও কিছু বুঝতে পারিনি। তো ব্যাপারটা বুঝতে পেরে সমীরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। বেচারার মাথা যেন একেবারে হ্যাং হয়ে গেছে। খুনি এখন তার সামনে ছুরি নিয়ে দাঁড়িয়ে। এত ভয় আর আতঙ্কে সে কি করবে কিচ্ছু বুঝতে পারছিল না। তখনই মেয়েটা একটা ভয়ঙ্কর আর ক্রিপি এক্সপ্রেশন দিয়ে তার উপর ছুরি দিয়ে আঘাত করে। তখন সমীর বাঁচার জন্য জানালার কাঁচ ভেঙে ছাদে চলে আসে। তখনও বৃষ্টি থামেনি। সমীর তাকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। মেয়েটা প্রথমে তার পায়ে আর তারপর তার পিঠে ছুরি বসিয়ে দেয়। অসহ্য যন্ত্রণায় সমীর বাঁচার শেষ চেষ্টা করতে থাকে। সে হামাগুড়ি দিয়ে কিছু দূর এগিয়ে একটা লাঠি দেখতে পায়। তারপর নিজের সমস্ত শক্তি জড়ো করে সেই লাঠিটা তুলে মেয়েটার মাথায় সজোরে আঘাত করে। একবার, দুবার, তারপর বারবার। কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো, মেয়েটা তাতে একটুও নড়ে না। তার মাথা ফেটে গল গল করে রক্ত গড়িয়ে পড়ছে, কিন্তু তবুও মেয়েটার কিছুই ফিল হচ্ছে না। সে ওই ভয়ঙ্কর এক্সপ্রেশন দিয়ে সমীরের দিকে এগিয়েই যাচ্ছে। একটা পর্যায়ে সমীর ওই মেয়েটার গলায় চাপ দিয়ে তাকে কন্ট্রোলে আনার চেষ্টা করে, কিন্তু তখনই পেছন থেকে কুরাইশি এসে ধারালো লাঠি বসিয়ে দেয় তার পেটে। তৎক্ষণাৎ সমীর মারা যায়। তখন কুরাইশিকে দেখে মেয়েটা আবারও অসহায় হওয়ার ভান করে। তখন কুরাইশি ভেবেই নিয়েছিল সমীরই হয়তো আসল কিলার, আর সে এখন ওই কিলারকে মেরে ফেলেছে। কিন্তু তার ভুল একটু পরেই ভেঙে যায়, যখন হঠাৎ করে ওই মেয়েটা ছুরি নিয়ে তার পেটেই বসিয়ে দেয়। এক মুহূর্তের জন্য সে হতবাক হয়ে যায়। সে বুঝতেই পারেনি সে কত বড় একটা ভুল করেছে, কিন্তু এখন আর কিছুই করার নেই। কিছুক্ষণ পর সে মারা যায়। তারপর মেয়েটা এক ধাক্কায় কুরাইশির লাশটা ছাদ থেকে নিচে ফেলে দেয়। এরপর হঠাৎ করেই অদ্ভুতভাবে হাসতে শুরু করে, আনন্দে পাগলের মতো করতে থাকে। ছাদের বাউন্ডারিতে পা ঝুলিয়ে সে বসে থাকে। কি ভয়ঙ্কর ব্যাপার একটু আন্দাজ করতে পারছেন? দুটো খুন করার পরেও তার মধ্যে যেন কোনো ভয় নেই, কোনো অপরাধবোধও নেই। ও সরি, আমারই তো বলার ভুল হয়েছে। দুটো খুন হতে যাবে কেন? এই বাড়িতেই তো 3টে লাশ পড়ে আছে, আর নিউজের মাধ্যমে তো জানা গেছে সে আরও 3টে খুন করেছে। তার মানে সে মোট 6টা খুন করেছে। তারপরেও তার কোনো আক্ষেপ নেই, না আছে তার চেহারায় কোনো ভাবলেশ, বরং আছে এক অদ্ভুত আনন্দ। সাইকো কিলাররা হয়তো এরকমই হয়। কিছুক্ষণ পর মেয়েটা একদম ঠান্ডা মাথায় সব কিছু গুছিয়ে ফেলে। জামা কাপড় বদলে নেয়, বাড়ির প্রতিটা রক্তের দাগ এমনভাবে পরিষ্কার করে দেয় যেন এখানে কখনোই কিছু ঘটেনি। এটা দেখে মনে হয় এই কাজটা সে প্রথমবার করছে না। সে খুব ভালো করেই জানে কিভাবে সমস্ত প্রমাণ মুছে ফেলতে হয়।
চারিপাশের সবকিছু আবারও নর্মাল হয়ে যায়। তারপর সে ওই লাইন কেটে দেওয়া টেলিফোন হাতে নিয়ে তার মায়ের সঙ্গে কথা বলতে শুরু করে কাল্পনিকভাবে। এতক্ষণ পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল, আর তখনই দরজায় কলিং বেল বেজে ওঠে। হঠাৎ করে মেয়েটা থেমে যায়। সে ভয়ের অভিনয় করে জিজ্ঞেস করে, কে? বাইরে থেকে উত্তর আসে, মালহোত্রা সাহেব কি বাড়িতে আছেন? এক মুহূর্তের জন্য সবকিছু নীরব। তারপর মেয়েটা ধীরে ধীরে মাথা তোলে আর সরাসরি আমাদের দিকে তাকিয়ে একটা অদ্ভুত কৃপি হাসি দেয়। মনে হচ্ছিল সে যেন এই মুহূর্তের অপেক্ষাই করছিল। মুভির শুরুতে বুঝতে না পারলেও এখন আমরা তার এই ভয়ঙ্কর হাসির অর্থটা বুঝতে পেরেছি, কারণ সে আরও একটা শিকার পেয়েছে। আর আমরাও এতক্ষণে খুব ভালো করে জেনে গেছি এরপর কি হতে চলেছে। কিন্তু দরজার ওপাশে দাঁড়ানো মানুষটা তো কিছুই জানে না। এরপর থেকে ওই একই ঘটনা যে কতবার রিপিট হতে থাকবে সেটা তো কেউই জানে না। এমন এক অদ্ভুত আর ভয়ঙ্কর মুহূর্তের মধ্য দিয়েই গল্পটা শেষ হয়ে যায়।